এই মুহূর্তে যে বিষয়টি রাজ্যের কয়েক কোটি মানুষের সামনে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং যে বিষয়টি শহরের থেকে গ্রাম সব জায়গায় আলোচিত হচ্ছে, সাধারণ গরিব কৃষিজীবী মানুষ যারা ব্যবসা করেন তাদের মধ্যে আলোচনা হচ্ছে, ধর্মপ্রাণ মানুষ তাদের মধ্যে আলোচনা হচ্ছে এবং যারা এক্সপোর্ট করেন, ইন্ডাস্ট্রি দেখেন তাদের মধ্যে আলোচনা হচ্ছে। সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে গো হত্যা বন্ধের বা সামনে বকরি ঈদ বা ঈদুজ্জোহাকে সামনে রেখে যে নির্দেশ জারি হয়েছে এবং তার প্রেক্ষাপটে যে ঘটনাগুলো ঘটছে এক এক করে, সেই কারণ ব্যাখ্যা করব। কি আইন, নতুন আইন কি বিজেপি সরকার চালু করেছে, না পুরনো আইন কি ছিল সেটাকে তারা এবার লাগু করেছে, এটা নিয়ে আলোচনা করব। একটু মন দিয়ে শুনবেন ভিডিওটি। যারা আমার চ্যানেলটি দেখেন নিয়মিত তারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। একেবারে বিষয়টি বস্তুনিষ্ঠভাবে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এর মধ্যে কোনো ধর্মীয় ভাবাবেগ বা সাম্প্রদায়িক বিষয় একেবারেই রাখা আমার কোনো উদ্দেশ্য না। আমি নিজে বিফ খাই না, অর্থাৎ গোমাংস খাই না, এবং এই যে প্রকাশ্যে পশু বলি দেওয়া সেটাকেও ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না। কিন্তু সামগ্রিকভাবে আজকে পশ্চিমবঙ্গের এই সামনে ঈদুজ্জোহাকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটতে চলেছে এবং আগামী দিন হয়তো নতুন সরকার যে যে আইনগত ব্যবস্থাগুলো নেবে বা নিচ্ছে, তাহলে তার সাথে কত মানুষ কিভাবে যুক্ত, কি দাঁড়াতে পারে, সেই প্রশ্নগুলোই আপনাদের সামনে আমি রাখতে চাই। পুরো ভিডিওটি মন দিয়ে শুনবেন। যদি প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওটি শোনার পর প্রশ্ন করবেন, শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করবেন। দেখুন, এই মুহূর্তে রাজ্যের প্রায় সর্বত্র গরু কেনাবেচার হাটে গরু কেনাবেচা হচ্ছে না। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের প্রায় 3,20,00,000 মানুষ অ্যাপ্রক্সিমেটলি বলা চলে মুসলিম ধর্মাবলম্বী। তারা এই ঈদুজ্জোহাকে কেন্দ্র করে যে ধর্মাচরণ করেন, সেই ক্ষেত্রে পশু বলি, তার মধ্যে গরুকে কাটা বা গরু বলির একটা প্রচলন কিন্তু সাংঘাতিকভাবে চলছিল এবং অনেক ক্ষেত্রে আমি অনেক বন্ধুদের কাছেই শুনেছি যেভাবে প্রকাশ্যে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এই গো হত্যা হচ্ছিল বা কুরবানি হচ্ছিল রাজার বলা চলে, সেটা হিন্দু সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে কোথাও একটা আঘাত করছিল। উল্টো দিক থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষ মনে করছিলেন যে এই তারা যে কুরবানি দেন তাদের আল্লাহর কাছে, এটা তাদের ধর্মীয় রীতি নেওয়াজ এবং এটা তারা পালন করার জন্য সরকারের কাছ থেকে স্বাভাবিকভাবেই নানা রকম সুযোগ সুবিধা তারা পেয়ে এসছে এবং তারা সেটা করাটা খুব স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই মনে করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে রাজনৈতিক পরিস্থিতি, বিজেপি ক্ষমতায় এসছে, 60% ওপর হিন্দু ভোট তারা পেয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক বিধায়ককে আমরা বলতে শুনছি যে মুসলিমরা আমাদের ভোট দেয়নি, হিন্দুরাই দিয়েছে, সুতরাং তাদের ভাবাবেগ, তাদের কথা শুনে চলাটাই স্বাভাবিকভাবে আমাদের আগামী দিনকে লক্ষ্য হবে। সেই লক্ষ্যকে কেন্দ্র করেই এই বছর ঈদুজ্জোহার আগে এই যে কুরবানির জন্যে যে গরু কেনা বেচার যে বিষয়টি আমরা দেখি, অনেকেই এর মধ্যে পশু কিনেছেন, বাড়িতে নিয়ে গেছেন, কারণ 1 মাস 2 মাস ধরে তাদের খাওয়ানো দাওয়ানো হয়, তারপরে সেটাকে ঈদুজ্জোহার দিনকে আল্লাহর কাছে উৎসর্গ করা হয়, এটাই রীতি রেওয়াজ। কিন্তু অদ্ভুত একটা অবস্থা দাঁড়িয়েছে, এই গরু কেনাবেচার হাট সারা বাংলায়, কোচবিহার, আলিপুরদুয়ার থেকে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, বীরভূম সর্বত্র প্রায় বন্ধ হয়ে গেছে। গ্রামীণ অর্থনীতি এই গরুর হাটের কেনাবেচার উপর কিন্তু অনেকটাই নির্ভর করে। এই মানে এই নয় যে আমি বেআইনিভাবে গরু পাচারকে বাংলাদেশে সমর্থন করছি, এর মানে এই নয় যে গরু পাচারকারীদের শাস্তি দেওয়া হবে না। কিন্তু আমরা যদি দেখি এই ক্যাটল বিজনেস বাংলায়, এটা কয়েকশো বছর ধরে, কেন তার আগে থেকেই চলছে। আমরা শরৎচন্দ্রের মহেশ উপন্যাস পড়েছি কীভাবে
শেষ পর্যন্ত তাকে বিক্রি করা হয়েছে। ঘোষেরা বা গোয়ালারা গরু পোষে এবং একটা সময়ের পরে তারা হাটে বিক্রি করে, মুসলিমরাও করে, হিন্দুরা তো করেই, এবং হিন্দুরা যারা অন্তজ অর্থাৎ শিডিউল কাস্ট তাদেরও এই গো পালন এবং বিক্রি করার মধ্যে দিয়ে একটা জীবন জীবিকা চলে। কিন্তু এই গরুকে মাতা হিসেবে দেখা, গো মাতা হিসেবে দেখাটা হচ্ছে হিন্দুদের একটা রীতি প্রকরণ। এটা নিয়ে বিস্তারিত বিতর্ক আছে, আমি সেই বিতর্কের একদমই ভেতর ইনসাইডে যাব না। তবে কিছু ঐতিহাসিক ফেনোমেনন, কিছু ইকোনমিক ডাটা আপনাদের সামনে তুলে ধরব, যাতে বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়। ফাইনালি 1950 সালে ওয়েস্ট বেঙ্গল অ্যানিমাল স্লটার অ্যাক্ট যেটা চালু হয়েছিল, অর্থাৎ বেঙ্গল পার্টিশন স্বাধীনতা হলো 52 সালে নির্বাচনের আগেই যে মন্ত্রিসভা হয়েছিল তারাই এই আইন চালু করেছিল। সেই আইনটাকেই শুভেন্দু অধিকারী সরকার বা বিজেপি সরকার নতুন করে ইমপ্লিমেন্ট করলো প্রায় 76 বছর বাদে। প্রথম বলা চলে বলে নিন সেই আইনটায় কি কি আছে, অর্থাৎ এই সরকার কি নতুন করে কিছু নির্দেশ জারি করেছে, যেটা আমরা মুর্শিদাবাদে দেখতে পাচ্ছি, বহরমপুরে দেখতে পাচ্ছি, পুলিশের সামনে ইমামদের ডেকে বোঝানো হচ্ছে যে দেখুন আপনারা এটা করবেন না, যেটা আমরা অন্য জেলাতে দেখতে পাচ্ছি, মালদাতে দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়া পোস্ট ভরে গেছে। তাতে কি কি বলা আছে, প্রকাশ্যে কোনো পাবলিক প্লেসে ক্যাটল অর্থাৎ বলা চলে রাদার গো হত্যা বন্ধ, গরুকে বা এই ধরনের ক্যাটলকে যদি কাটতেই হয় তাহলে তার ফিটনেস সার্টিফিকেট লাগবে এবং ভেটেরিনারি ডাক্তারদের সেই সার্টিফিকেট দিতে হবে। ওই 1950 সালের আইনে গরুটির বয়স 14 বছর হতে হবে, আর যদি এটা অমান্য করা হয় তাহলে ইল্লিগাল বা ওপেন স্লটার কেসে আপনার 6 মাস জেল এবং জরিমানা হতে পারে, অথবা জেল এবং জরিমানা দুটোই হতে পারে। 76 বছর বাদে বিজেপি সরকার এই আইনটাকে কঠোরভাবে বলবৎ করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা বিধান রায়ের সরকার, প্রফুল্ল সেনের সরকার, অজয় মুখার্জির সরকার, সিদ্ধার্থ রায়ের সরকার, সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার, জ্যোতি বসুর সরকার, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার, মমতা ব্যানার্জির সরকারে কখনো এই আইনটাকে এইরকমভাবে কঠোরভাবে বলবৎ হতে দেখিনি। যে কারণে আমরা দেখছি যে রেখা পাত্র, যিনি সদ্য জিতেছেন, বিধায়ক হয়েছে, তিনি বাধা দিচ্ছেন যে গরুর বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। এখন আমরা জানি গরুর কোনো বার্থ সার্টিফিকেট সেভাবে তো দেখানো যায় না, সম্ভব নয়। এবং এই আইনটা বলবৎ হওয়ার পরেতেই বাংলার সমস্ত গরুর হাটে, যেখানে কেনাবেচাটাই গ্রামীণ অর্থনীতির একটা বড় চালিকা শক্তি হিসেবে গত 150-200 বছর ধরে চলছে, সেখানে একটা অদ্ভুত অবস্থার সৃষ্টি হয়েছে। যদি গরু কেনা হয় এবং তার ফিট সার্টিফিকেট না থাকে, 14 বছর বয়স হবে কিনা ইত্যাদি নানা প্রকরণে যারা গরুটা কিনবেন তো তারা কুরবানি দেওয়ার জন্যে অথবা মাংস রান্না করার জন্য গোহত্যা করবেন বা স্লটিং করবেন, তাহলে তাদের শাস্তির মুখে পড়তে পারে। এবং এইটা ভীষণভাবে প্রচারের পরে বিভিন্ন বাজারে এই ক্যাটল যে মার্কেটগুলো সেগুলো ফাঁকা পড়ে থাকছে। আমি ডোমকলের ছবি দেখলাম, কোচবিহারের ছবি দেখলাম, আলিপুরদুয়ারের ছবি দেখলাম, দক্ষিণ 24 পরগনার ছবি দেখলাম। সব জায়গাতেই যারা বেচাকেনা করতে এসেছিলেন তারা গরু নিয়ে ফেরত চলে যাচ্ছেন। অনেক জায়গায় পাবলিকের মধ্যে রিসেন্টমেন্ট হয়েছে। যারা হিন্দু তারা বলছেন এটাই আমরা করে থাকি, নতুন সরকার করতে দিচ্ছে না। কিন্তু নতুন সরকারের যারা আইন কার্যকর করছেন অর্থাৎ ভিডিও লেভেলে, তারা বলছেন সরকার যখন আইনটা আবার বলবৎ কঠোরভাবে করতে বলেছে আমরা সেটাই করছি। পুলিশ পর্যন্ত মাইকিং করছে। তার ফলে যেটা দাঁড়িয়েছে, একটি ভিডিও সারফেসে এসছে সম্ভবত দক্ষিণ 24 পরগনা জেলায়, কিভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষকে বলছেন যে না ভাই তোমরা নিয়ে চলে যাও, আমরা কোনো ঝামেলায় পড়তে চাই না, আপনারা ভিডিওটি একটু মন দিয়ে দেখুন। আমাদের মুসলিম ভাইরা কিনলো,
রাস্তায় খারাপ করে কাটলো, তোমরা নিয়ে চলে যাও। তোমরা কেন, তোমাদের তো মাথা, তোমরা কেন বিক্রি করতে তোমাদের মাল কি আমরা কিনে ফাঁসবো? তোমরা চলে যাও, ভালো কথাই বলছি। আজ এখন বন্ধ হয়, তোমরা চলে যাও। কেউ একটা ভালো কথা বলো, এনাদের কেউ একটা কিন্তু কোনো কথা বলবে না। উপরে বলুক, উপরে বলতে পারো, উপরে খাই, আমরাও করে খাই। এখন কথা হচ্ছে ওনাদের মাথা ওনারা বেঁচে দিচ্ছে, আমাদের মুসলিম ভাইরা কিনছে, কিনে ফেসে যাচ্ছে, ওনারা টাকা টেনে বাড়ি চলে যাচ্ছে, আর কিন্তু ওনার সমস্যা নেই। সুতরাং কেউ একটা এদের কোনো কথা বলবে না, এনারাও করে খায়। কিন্তু তোমরা মানে কাকা ওগুলো নিয়ে বাড়ি চলে যাও। সরকার যতক্ষণ না নির্দেশ দিচ্ছে কি হবে কেউ বলে। আপনারা ভিডিওটি দেখলেন। আসলে ভারতবর্ষ আপনারা অনেকেই জানেন যে বাফেলো এবং কাউ মিট অর্থাৎ যেটাকে বিফ বলা চলে সেইটা এক্সপোর্ট করে কোটি কোটি ফরেন মানি রোজগার করে এবং বড় বড় হিন্দু ব্যবসায়ীরা করে। তারা গুজরাটি, কেউ হরিয়ানার লোক, কেউ উত্তরপ্রদেশের লোক, কেউ রাজস্থানের লোক, এবং বিজেপির ফান্ডে তারা যে বিপুল পরিমাণে বিভিন্ন সময় চাঁদা দিয়েছে 200 কোটি 250 কোটি, সেগুলো সব পাবলিক ডোমেনে রয়েছে। বিফ এক্সপোর্টার স্লটার হাউসে কাটা হয় এবং এক্সপোর্ট করা হয়। সবচেয়ে বড় পরিমাণে আমাদের দেশ থেকে বিফ এক্সপোর্ট হয় এই ইউনাইটেড আরব এমিরেটসে। প্রায় 93,500 কোটি টন গত বছর এক্সপোর্ট হয়েছিল। নরেন্দ্র মোদী এই আমরা যখন আলোচনা করছি তখনই তার ঠিক দুদিন আগে সে দেশে গেছিলেন এবং ইউএর প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জাহেদকে কিভাবে আলিঙ্গন করে ধরছেন সেটা আপনারা দেখুন। আপনারা দেখলেন কিভাবে তিনি আলিঙ্গন করছেন এবং ভারত এবং ইউএ এর মধ্যে অনেক চুক্তি হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে চুক্তি হয়েছে, পেট্রোলিয়াম নিয়ে চুক্তি হয়েছে, হয়তো তার কিছু সুফলও আমরা পেতে পারি। কিন্তু এই বিফগুলো কিন্তু এক্সপোর্ট হয়, অর্থাৎ বড় বিগ বিজনেসম্যানরা এই বিফগুলোকে এক্সপোর্ট করেন। কিন্তু বাংলার যে সমাজে এই গরু হত্যা এবং তার হিন্দুরা তার বিরোধিতা করা নিয়ে আজ থেকে প্রায় 150 বছর আগে বড় রকম প্রশ্ন উঠেছিল। আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী তিনি গোরক্ষিণী সভা গঠন করেছিলেন এবং গো করুণা নিধি তিনি রচনা করেন 1880 সালে। আপনারা জানেন যে আর্য সমাজের দয়ানন্দ সরস্বতী এটা হিন্দু সমাজ নয়, উনি অনেক কুসংস্কারের বিরুদ্ধে ছিলেন, হিন্দু রীতিনীতি মেনে পুজো পার্বণেরও বিরুদ্ধে ছিলেন। কিন্তু তিনি মনে করেছিলেন মাংস খাওয়া উচিত না এবং গো রক্ষা করা উচিত। এটা নিয়ে তখন ইংরেজ আমল, তখন সবেমাত্র কংগ্রেস তারপরে প্রতিষ্ঠা হচ্ছে 1880 পরে, তখনও কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠাই হয়নি। অ্যালেন অক্টাভিয়ান হিউম বা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়রা তার পরবর্তীকালে কংগ্রেস প্রতিষ্ঠা করছেন। তৎকালীন তখন সৈয়দ মীর মোশাররফ হোসেন কুষ্টিয়ার বাসিন্দা, যিনি বিষাদ সিন্ধু উপন্যাস লিখেছিলেন, সেই মীর মোশাররফ হোসেন 1889 সালে গো জীবন বলে একটি প্রবন্ধ লেখেন এবং তাতে তিনি বলেন যখন এতই সংঘাত, যখন হিন্দু সম্প্রদায়ের মানুষরা বলেন যে আমরা গো হত্যাটা সহ্য করতে পারছি না, তো মুসলিমদের এই কুরবানিতে গরুকে দুম্বা, অর্থাৎ ওখানে তো আরব দুনিয়ায় তো তারা উট বলি করে, তারা ভেড়া বলি করে, তারা তো গরু বলি করে না। তারা গরুকে কুরবানিতে বকরিতে গরুকে কুরবানি দেয় না। তো সেটা করা হোক, অন্য পশুকে করা হোক, এবং সেটা নিয়ে তিনি দীর্ঘ প্রবন্ধ লেখেন। তার পরবর্তীকালে এটা নিয়ে তাকে তার সমাজের অর্থাৎ মুসলিম সমাজের লোক তার উপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়, তাকে ডেকে পাঠানো হয়, তার বিরুদ্ধে নানা রকম অ্যাকশান নেওয়া ঘোষণা করা হয়। অর্থাৎ আজকে যে বিতর্কটা আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি এই 2026 সালে, আজ থেকে 150 বছর আগে প্রায় সেই রকম বিতর্ক কিন্তু তখনও ছিল। 150 বছরের মধ্যে কত কিছু ঘটে গেছে। আমরা স্বাধীন হয়েছি 1947, তারপরেও এতগুলো বছর কেটে গেছে এবং
এই যে ওয়েস্ট বেঙ্গল অ্যানিমাল স্লটার অ্যাক্ট 1950, তারপরেও 76 বছর কেটে গিয়ে কিন্তু সমস্যার সমাধান হয়নি। এবং এই মুহূর্তে যেটা দাঁড়িয়েছে সেটা একটা পশ্চিমবঙ্গের ইকোনমির ওপরে প্রভাব ফেলতে পারে, বা প্রভাব পড়বে কি, কতটা প্রভাব পড়বে সেই প্রশ্নের সম্মুখীন দাঁড় করিয়ে দিয়ে প্রচুর জায়গায় প্রচুর ভিডিও এসছে। তাতে গ্রামের গরিব মানুষ বলছেন, কেউ দাস, কেউ শিডিউল কাস্ট, কেউ ঘোষ গোয়ালা, তারা দুধের ব্যবসা করেন কিন্তু গরুটাকে তারা শেষ পর্যন্ত হাটে বিক্রি করেন এবং সেটাকে কোরবানি করেন। গরুর চামড়া ছাড়া লেদার, আমরা যে জুতো পরি তার অধিকাংশই হচ্ছে গরুর চামড়া। এবং আপনারা জানেন যে গরুর যে চামড়া ছাড়ানো হয় মাংস থেকে, সেটা আবার করে চামাররা, তারা একেবারে অন্তজ শিডিউল কাস্ট, সেটা আবার মুসলিমরাও করতে পারে না, একেবারে চামাররা করে গরু বা ছাগলের। তার জন্য একটা আলাদা পেশায়, এরা একেবারে প্রান্তিক মানুষ, দরিদ্রতম মানুষ, অর্থাৎ যারা গরু কেনে বেচে বা ইত্যাদি বিজনেস করে তারা একেবারে প্রান্তিক মানুষ। এবার দেখা যাক একটা বকরি ঈদের সময় একটা গরুর দাম বা অন্য সময় কত টাকা হয়। প্রথম কথা, গরুর মাংস প্রোটিনে ভরপুর, সস্তা, ছাগলের মাংসর থেকে বা পাঁঠার মাংসর থেকে 30,000 থেকে 80,000 টাকা বকরি ঈদের সময় দাম ওঠে। যদি জার্সি গাই হয় 1 লক্ষ টাকাও দাম ওঠে। এবং মোরাললেস এই গরুর বিজনেসে যদি আমরা দেখি, তাহলে আমি যে স্ট্যাটিস্টিক্স পেয়েছি তাতে গত বছর এই ক্যাটল মিট 17,500 টন ক্যাটল মিট ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল এবং অন অ্যান অ্যাভারেজ প্রায় 1,34,000 গো জবাই বা গরুকে স্লটার হাউসে কাটা হয়েছিল বা বাইরে কাটা হয়েছিল। তার হয়তো 5% বা 3% বা 2% হয়তো এই বকরি ঈদের সময় প্রকাশ্যে কাটা হয়েছে, আদারওয়াইজ স্লটার হাউসেই কাটা হয়েছে বলে ধরে নেওয়া যায়। কিন্তু ওভারঅল মার্কেট যদি আমরা দেখি, তাহলে এই গ্রাম বাংলার যে গ্রামীণ জীবন, যারা এই গরু কেনা বেচা করে বিভিন্ন গো হাটে, সেটার অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশন হচ্ছে 700 থেকে 800 কোটি টাকার বিজনেস হয়, 700 থেকে 800 কোটি টাকার ব্যবসা হয় এই গরু কেনা বেচার বিভিন্ন হাটে। আমি অবৈধভাবে পুলিশ কত পয়সা খায়, বাংলাদেশে গো রপ্তানি করে কত এনামূলের হলো, এই প্রসঙ্গে যাচ্ছি না। ইকোনমি, স্ট্যাটিস্টিক্যাল ইকোনমি। এবার বেআইনি পথে, আইনি পথে যেটা যাচ্ছে সেটা প্রসঙ্গ আলাদা। এরপর যদি আমরা দেখি যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে বিষয়গুলোর ওপর ওয়েস্ট বেঙ্গলের ইকোনমি দাঁড়িয়ে আছে, তার মধ্যে 3টে আছে বিষয়। একটা হচ্ছে লেদার, 2 নম্বর হচ্ছে টি অর্থাৎ চা, 3 নম্বর হচ্ছে জুট। জুটের অবস্থা ভালো নয় আপনারা জানেন, কিন্তু লেবার ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, সেটা নিয়ে বা চা নিয়ে এখানে আলোচনার নয়। আমাদের অদ্ভুত ব্যাপার, ওয়েস্ট বেঙ্গলের ইকোনমিতে, ওভারঅল ইন্ডিয়ান ইকোনমির মধ্যে এই লেদার এক্সপোর্ট অর্থাৎ জুতো, বেল্ট ইত্যাদি সব মিলিয়ে দেশীয় মার্কেট এবং ফরেন এক্সচেঞ্জের যে মার্কেট, সেটা ধরলে পশ্চিমবঙ্গ থেকে টোটাল বিজনেস ভলিউম হচ্ছে 23 থেকে 25,000 কোটি টাকা। পশ্চিমবঙ্গে কাউ স্লটার হয়, চামড়া অ্যাভেলেবল, সেগুলো বিভিন্ন ট্যানারিতে মানে শোধন করা হয়, আপনারা জানেন। সেগুলো একসময় বিপুল পরিমাণে, এখনও কিছু অবৈধভাবে তিলজলা, কসবা, বেনেপুকুরে হয়, আমি ছোটোবেলায় দেখেছি, কিন্তু মূলত বানতলা লেদার কমপ্লেক্সে চলে গেছে, আশপাশের তিলজলা, কসবা এলাকায় কিছু কিছু ক্ষেত্রে চলে গেছে। সেইটার পরিমাণ কিন্তু 23 থেকে 25,000 কোটি। তার মধ্যে ফরেন মানি এক্সচেঞ্জ হয় প্রায় 5,000 থেকে 7,000 কোটি টাকার উপরে। শুধু ফরেন মানি আসে ওয়েস্ট বেঙ্গলে এই লেদার এক্সপোর্টে। তো এই, এবং ওভারঅল যদি ইন্ডিয়াতে আমরা দেখি, এরপরে কানপুরের স্থান, এরপরে আগ্রা, ওভারঅল যদি ভারতের লেদার যে এক্সপোর্ট হয় তার প্রায় 22 থেকে 25%, অর্থাৎ 1/4 অফ দ্য টোটাল লেদার এক্সপোর্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ইকোনমিকে সার্ভাইভ করে রেখেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের কাউ স্লটিং হতো, কাউ স্লটিং হয়, সেই স্লটিংয়ের চামড়া সহজলভ্য, কম দামে পাওয়া যায়, সেগুলো লেদার ইন্ডাস্ট্রিকে সাহায্য করে এবং এর সাথে বিপুল পরিমাণে লোক যুক্ত। অর্থাৎ গরুকে খাবার যারা দেয়, তারা, যারা বিক্রি করে, তার মধ্যে যারা কষাই ছাড়াও যারা মারার পর চামড়াটাকে কেটে নেয়, যারা ট্যানিং করে, ট্যানারি থেকে সেটা লেদার এক্সপোর্টে যায়,
সেখানে কত মানুষ কাজ করে। আমরা দেখলাম যে তিলজলায় এই লেদার এর কারখানাতেই অগ্নিদগ্ধ হয়ে আইনি বা বেআইনি বাড়ি যেটা ডেমলিশ করা হচ্ছিল 3 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আবার এটাও ঘটনা, এই টোটাল লেদার ইন্ডাস্ট্রির সাথে সামগ্রিকভাবে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা যদি ধরা যায় তো টোটাল প্রায় 2 লক্ষ মানুষ কিন্তু রুটি রুজি যুক্ত, 2 lakhs পিপুল। এবং এটা কিন্তু বাড়ানোর জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলেছিল 5 লক্ষ, আমার মনে হয় না 5 লক্ষ। ডাইরেক্ট যা চ্যাটজিপিটিতে বলছে, ডাইরেক্ট যুক্ত হচ্ছে 50 থেকে 60,000 মানুষ, ইনডাইরেক্টলি আরও যুক্ত হচ্ছে 1.5 লক্ষ মানুষ, অর্থাৎ 2 লক্ষ থেকে 2.5 লক্ষ। এবং এইটা টোটাল ছড়িয়ে আছে বানতলা, তপসিয়া, তিলজলা, বেনেপুকুর, ট্যাংরা এরিয়ায়। এবং এখানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট লেদার প্রোডাক্ট তৈরি হয়, যেগুলো শুধু দেশের বিভিন্ন স্থানে নয়, বিদেশে রপ্তানি হয়। আমরা এটা জানি, মানে এখানকার চামড়ার জুতো শুধুমাত্র খাদিম লেদার বাটা নয়, আরও বিভিন্ন দামি দামি কোম্পানিরা তারা ইউজ করে। অর্থাৎ এই যে গোটা প্রক্রিয়া, অর্থাৎ বাড়িতে মানুষ গরু পুষছে এবং তারপর একটা সময়ের পর বিক্রি করে দিচ্ছে, তারপর সেটা থেকে লেদারে চলে যাচ্ছে, এক্সপোর্ট হচ্ছে, এর বাইরে আর একটা বিষয় আছে। এবং এই প্রক্রিয়া হওয়ার পরেতেই যেটা হয়েছে, ধরুন নিজামের যে বিফ রোল বন্ধ হয়ে গেছে, অলিপবের বিফ রোলের যে বিখ্যাত ছিল সেটাও কমতি, কারণ বাজারে বিফের দাম বাড়তে শুরু করেছে। এবার যদি বিফ না পাওয়া যায়, অটোমেটিক্যালি বাকি যে দুটোর খাদ্য, চিকেনের দাম বাড়বে, পাঁঠার মাংসের দাম বাড়বে, কারণ স্কেয়ারসিটি থাকবেই, লোকে খেতেই থাকবে, লোকের তো খাওয়া কম হবে না। যেটুকানি সামান্য পুঁজি, অর্থাৎ পাঁঠার মাংস, মুরগির মাংসের দাম বাড়বে, বিফের অংশ কমবে, মানুষ ভয়ে বিক্রি করতে যাবে না, মানুষ এই ফিট সার্টিফিকেট বা 14 বছরের ওপর হয় কিনা সেটা দেখবে। এবং ইন্টারেস্টিং তথ্য আমি ঘেটে দেখলাম যে সুস্বাদু যেগুলো বিফ এক্সপোর্ট হয়, অর্থাৎ ইউএই থেকে শুরু করে গোটা মিডল ইস্ট, এমনকি এখন আর্জেন্টিনা বা মেক্সিকোতেও এখান থেকে যে বিফ এক্সপোর্ট হয়, সেই গরুগুলোর বয়স মূলত 2 থেকে 2.5 বছর, অর্থাৎ 14 বছর তো অনেক দূর। মানে 2.5 বছর 3 বছরের গরু যদি স্লটার হাউসে কাটা যায়, তবে ওয়ান অফ দ্য ফাইনেস্ট বিফ। আপনারা জানেন যখন আর্জেন্টিনা টিম, এই মেসি এসেছিল এর আগের বার, এই শতদ্রু বা অরূপ বিশ্বাসের সময়কালীন নয়,